আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আবহি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর জোরালো জোট গঠন আলোচনা, নানা সমীকরণে এনসিপি গণ অধিকার সহ সম্ভাব্য শরিকরা। ইয়াহিয়া খানের মতো কিছু বললেই শুনতে হবে কেন, বিএনপির প্রশ্ন। কিছু বিশেষ দলকে সুবিধা দিতেই আরপিও সংশোধনী মন্তব্য। মরদেহ উদ্ধার, হেফাজতে মৃত্যু, নারী শিশু নির্যাতন ও মব ভায়োলেন্সের আশঙ্কাজনক বৃদ্ধি, ভূমিকা রাখছে অপরাধীদের পার পাওয়া। এবং বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবান মুক্তির 60 বছর পূর্তি আজ, বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী অধ্যায়কে স্মরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত, এবং শুরুতেই রয়েছে ভোটের হাওয়া। নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হচ্ছে কারা, কারা জামায়াতের। বিএনপি প্রার্থী তালিকায় কিছু আসন ফাঁকা থাকায় এবং জোটসঙ্গী বিষয়ে জামাত আমিরের সর্বশেষ বক্তব্যে আলোচনা আরও জোরালো হয়েছে। দুই দলের সম্ভাব্য জোটসঙ্গীদের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন তাফহিমুল ইসলাম। নির্বাচনের জোট রাজনীতি বাংলাদেশে অনেক পুরনো। বিশেষ করে 1986 সালের নির্বাচন থেকে জোরালো জোটবদ্ধ নির্বাচন। আগামী নির্বাচনে কোন দল কার সাথে জোট করছে তা নিয়ে রাজনীতিতে এখন তুমুল আলোচনা। এক ব্যালট বক্সে ভোট পাওয়ার লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের পর থেকেই একসাথে সমঝোতার রাজনীতি করছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি সমমনা দল। সোমবার 237 আসনে প্রার্থী ঘোষণা করে যুগপৎ আন্দোলনে একসাথে মাঠে থাকা দলগুলোকে কিছু আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। কাকে ছাড়া হচ্ছে, কতগুলো আসন? যেহেতু যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে, সেই জন্য আমরা খালি রেখেছি। অ্যাডজাস্টমেন্ট হলে সব ঠিক হয়ে যাবে। 63 আসন বড় সংখ্যা, বা 300টার মধ্যে 63টা কত পার্সেন্ট না, এটা জোর দিয়ে বলতে পারবো না। এটা ডিপেন্ড করে নেগোসিয়েশনটা কি হয়। প্রতিষ্ঠার পর থেকে বিএনপির সাথে রাজপথে থাকা গণ অধিকার পরিষদের শীর্ষ কয়েকজন নেতার সম্ভাব্য আসন বিএনপি ফাঁকা রাখলেও দলটির মুখপাত্র বলছেন এখনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা একবারে বিএনপির সাথে এখনই জোটবদ্ধ হওয়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত, এটা হয়নি। বিএনপির সাথে আমাদের আলোচনা হচ্ছে, আলোচনা চলমান। যদি বিএনপির সাথে যাই, বিএনপি আসলে কয়টা আসন গণ অধিকার পরিষদকে দেবে, বা যদি বিএনপির বাইরেও আমরা চিন্তা করি, সেখানে আমরা গণ অধিকার পরিষদকে কীভাবে ধরেন যে তুলে ধরবো, আমাদের প্রার্থী কোন কোন আসনে থাকবে, এগুলো নিয়ে আমরা এখনো একটা ধরেন যে অন ডিসকাশনের মধ্যে রয়েছে। ইসলামী 8 দলে না থেকে বিএনপির জোটসঙ্গী হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তারাও বলছে বিএনপির সাথে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি কিছু। এটা তারাই ভালো করে বলতে পারবে। আমাদের সঙ্গে এখনো পর্যন্ত বিএনপির চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বলতে পারছি না যে আমাদের জন্য তারা কোনো আসন রেখেছেন কিনা। এবি পার্টি বলছে বিএনপি জামাতের বাইরে জোট গঠনের চিন্তা করছেন তারা, আর এনসিপি বলছে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও কার সাথে হবে সেটি আলোচনা চলছে। জোট হতে পারে, সেটা হলো সংস্কার বিচার, যদি সব দল চায় সেটার বেসিসে হতে পারে, অন্য কোনো বেসিসে হবে না আসলে বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমাদের সব দলের সাথে আলোচনা চলমান রয়েছে, এখনো ফাইনালি আমরা কারোর সাথে জোট করি নাই। বিএনপি জামাতের বাইরে এসে আমরা একটা মধ্যপন্থী জোট করার আগ্রহ প্রকাশ করছি। ইতিমধ্যে বিভিন্ন দলের সাথে আমাদের আলোচনা হয়েছে, আলোচনাটা এখনো চূড়ান্ত জায়গায় যায় নাই। অন্য কোনো জোটের সাথে আলোচনা হবে কিনা সেটা অবশ্য পরের কথা, এবং সেটা হবে ইস্যু ভিত্তিক আলোচনা। দলগুলোর ইঙ্গিত দিয়েছে জোট যার সাথেই হোক সেটি হতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার আগে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
গণভোট নিয়ে আলোচনা করে 7 দিনের মধ্যে ঐকমত্যে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর প্রতি উপদেষ্টা পরিষদের আহ্বান সম্পর্কে বিএনপির অবস্থান আগের মতোই রয়েছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হোক। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ইয়াহিয়া খানের মতো কিছু বললেই তা শুনতে হবে কেন। আরপিও সংশোধন নিয়ে তিনি বলেন, কিছু বিশেষ দলকে সুবিধা দিতেই এই বিধান করা হয়েছে। রাহুলের রিপোর্ট। জুলাই সনদ ও গণভোট সহ বেশ কিছু ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট, আর জামায়াত ইসলামীর দাবি নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে 1 সপ্তাহের মধ্যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ কথা বলেন এ প্রসঙ্গে। বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, বিএনপি দেশের সবচেয়ে অভিজ্ঞতা আলা দল, তারা যা চাপায়া দিবে সেটাই আমাদের মানতে হবে, এটা তো কোনো কথা নেই। আপনারা কি ইহিয়া খানের ভূত হয়ে আসছে নাকি? ইহিয়া খান এলিফো দিছিল, ইহিয়া খান এলিফো দিয়ে বলছিল যে এরকম ব্যাপার, এতদিনের মধ্যে পার্লামেন্ট যদি কনস্টিটিউশন না করতে পারে অটোমেটিক ভেঙে যাবে। আবার পিআর সিস্টেম, অর্থাৎ আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, তো এগুলা চলবে না, এসব চলবে না। আস্থা ভঙ্গ করেছে, তারপর আবার এইসব কথা বলে কোনো লাভ নেই। ইলেকশন দাও, ইলেকশন করে যে যেতে আসে গভর্নমেন্ট ফর্ম করুক, যেসব আইন প্রণয়ন করা দরকার পার্লামেন্টে করতে হবে। গণভোটের ব্যাপারে আমরা যা রাজি হয়েছি তার থেকে আর নতুন কিছু আমরা করবো না, এটাও ঠিক হয় না। মানে এটাও আমরা পিসফুল ট্রানজিশনের জন্য করছি, তো সেটাও যদি না মানে তাহলে কিছু করার নেই। আরপিও সংশোধনী নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন বিএনপির এই নেতা। হঠাৎ করে এই সরকার এসে অনেক কিছুতে পরিবর্তন করতে যাচ্ছে বা পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। তা আমি মনে করি যে এসব করে বরঞ্চ নির্বাচনকে ব্যাহত করা হবে। কারণ যারা ছোট দল করে তারা ছোট দল করে বলেই তো আমাদের সাথে জোট মানে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, করে এখন এসেছে। এখন তাদের মার্কা নিয়ে গেলে তাহলে তো তাদের আসার প্রয়োজন ছিল না। যদি এত মার্কা যদি এত ভোট ক্যারি করতে পারতো, ন্যাচারালি আমাদের সাথে আসতে আমাদের ধানের শীষ দেবো আমরা, সেই জন্য কোনো বিশেষ দলগুলোকে তুষ্ট করার জন্য এটা করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত বলে জানালেন ইকবাল হাসান মাহমুদ। এবারকার ইলেকশন একটা ছায়া শক্তির সাথে, যে শক্তি আমাদের ছায়াতেই বড় হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো দিনাজপুরের ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সাধারণ মানুষের জন্য সুখ দুঃখ যেখানে সেখানে হয়রানি পেরেশান যেন না হয়, আমরা সেটাই সরকার চাই। আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, সাধারণ মানুষ। আমরা যেখানে গেলে শান্তি পাই, সব জায়গায় গেলে যেন শান্তি পাই, সেই শান্তি যেন আমাদের খুঁজে আসে, সেই সরকারকে আমরা চাই। আমাদের যত ইয়ং জেনারেশন আছে, হাজার হাজার ইয়ং জেনারেশন কিন্তু বেকারত্ব হয়ে আছে, তাদের কর্মস্থলের ব্যবস্থা এবং সুযোগ সুবিধা, আমাদের মনে করেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা এটা 100-এর ভিতরে 100 চাই। নতুন প্রার্থী হিসাবে আমরা এমন কাউকে চাই যে আমাদের মানে সব ধরনের সমস্যা দূর করতে আগ্রহী, আবার কোনো নির্দিষ্ট দল মার্কা এমন না। আমরা একটা ভালো মানুষ চাই যে কিনা দেশের উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করবে। এবারের নির্বাচনটা আমরা ফেয়ার ইলেকশনটা চাই। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা এতটুকু সুবিধা চাই যে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে আমরা সাধারণ জনগণ কোনো মার্কা আমরা বুঝি না, কোনো দল বুঝি না। আমরা শুধু সেই প্রার্থীকে চাই যারা আমাদের জন্য সব ধরনের সাপোর্ট দিবে আর কি, আমরা সাধারণ মানুষের যেটা অধিকার আর কি। নির্বাচনে আমরা কোনো দল বুঝি না, আমরা যোগ্য প্রার্থী দেখে যার দ্বারা আমাদের এলাকা ভালো থাকবে তাদেরকে আমরা ভোট দেবো। আমরা আশা করি যে পরিবেশ ভালো থাক, শান্ত থাক। আমি চাই যে এবার সুষ্ঠুভাবে যদি ভোট হয়, ইলেকশন হয়, আমরা যদি এরপরে চাকরি বাকরি একটা নিশ্চয়তা পাই, আমাদের দেশ যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে এমন প্রার্থী চাই। আমি নতুন ভোটার, যদি কেন্দ্রীয় ব্যবস্থা ভালো থাকে তাহলে ভোট দেবো। আমি এবার প্রথম দিব, এটা ভোট পবিত্র, দেখি মানে যেটা ভালো ব্যবহার করবে তাকেই দেবো। এবার অন্যান্য সংবাদ। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে, দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে অজ্ঞাত মরদেহ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু, নারী ও শিশু নির্যাতন এবং মব ভায়োলেন্স।
অপরাধীদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এক্ষেত্রে ভূমিকা রাখছে উল্লেখ করে সমাজবিজ্ঞানীরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে অজ্ঞাত মরদেহের অধিকাংশই হত্যাকাণ্ড নয় দাবির পাশাপাশি মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভিন্ন মত জানিয়েছেন পুলিশ। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। রোববার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার এবং বাড্ডায় একটি বন্ধ ফ্যাক্টরি থেকে এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছর নদী থেকে 440 মরদেহ উদ্ধার হলেও 141 জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। এ বছরের জানুয়ারি থেকে সারা দেশে খুন হয়েছে 2911 জন। নারী ও শিশু নির্যাতনের ঘটনা 16,962টি। সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে মোট মামলা হয়েছে 1,21,825টি। নৌপুলিশের তথ্য অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশ জুড়ে অন্তত 301 জন নারী, পুরুষ ও শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে 92 জন এখনও অজ্ঞাত পরিচয়। মানবাধিকার সংগঠন MSF এর তথ্য মতে চলতি বছরের অক্টোবরে 66টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছে। এবছর জানুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে 18 জন। গত 13 মাসে অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়েছে 733টি। গণপিটুনিতে নিহত হয়েছে 228 জন এবং কারাগারে মৃত্যু হয়েছে 117 জনের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা অধিকারের 30 অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের 14 মাসে 40 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আইন শৃঙ্খলার অনেকগুলো সূচকে অবনতির এসব ঘটনা জনজীবনে নিরাপত্তাহীনতার বিষয়টি জোরালোভাবে সামনে এনেছে বলে মনে করেন মানবাধিকার কর্মী ও সমাজবিজ্ঞানীরা। সরকারকে উদ্যোগ নিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে, সংশ্লিষ্ট থানাকে উদ্যোগ নিতে হবে, কন্টিনিউ করতে হবে তদন্ত এবং দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা করতে হবে। তাদেরই কাজ। আমরা সাহায্য করতে চাই, আমরাও ফ্যাক্ট ফাইন্ডিং করি, আমরাও তথ্য দিতে পারি, তাদেরকে চাইতে হবে, না চাইলেও দিতে পারি, আমরা দেইও, কোনো উদ্যোগ নেয় না। এই ধরনের অভিযোগগুলো বারবার হওয়ার পেছনে কারণ হলো যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে ভুক্তভোগী কিংবা তার পরিবারের অভিযোগ বা যে প্রতিষ্ঠানে আছে সে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, সেই প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না। গত বছর অভ্যুত্থানের পর বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দাবি করছে পুলিশ। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। টোটাল পপুলেশন এবং শহরের যে আর্থসামাজিক প্রেক্ষিত সেটা যদি বিশ্লেষণ করি, এই অপরাধটা খুব বেশি মাত্রায় আছে বলা যাবে না। MSF এর প্রতিবেদন অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছর আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ার, হেফাজতে নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, ধর্মীয় আক্রমণ এবং গণপিটুনিতে মৃত্যু কমেছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ওষুধ খাতে দেশের বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। দীর্ঘমেয়াদী পুঁজি সংগ্রহ ও ব্যবসায়ের স্থায়িত্ব বাড়াতে তাদেরকে বিভিন্ন সুবিধাও দিতে চায় ডিএসসি। তবে পুঁজিবাজারে আসার ক্ষেত্রে ঘন ঘন নীতি পরিবর্তন করা সহ কিছু সমস্যাকে চিহ্নিত করে সেগুলো দূর করার তাগিদ দিয়েছেন ওষুধ শিল্প মালিকরা। পরাগ আজিমের রিপোর্ট। ওষুধ খাতের ভালো কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাথে ডিএসসির পরিচালনা পর্ষদের বৈঠক। সমিতির তেজগাঁও কার্যালয়ে বৈঠকে ডিএসসির পক্ষে চেয়ারম্যান ও এমডি সহ অন্য কর্তা ব্যক্তিরা ছিলেন। আপনাদেরকে আমরা ফ্যাসিলিটেট করতে চাই, প্রমোট করতে চাই, যাতে আপনাদের দীর্ঘমেয়াদী পুঁজির যোগানটা আরো ব্যালান্সড অ্যাপ্রোচ, যে ব্যাংকিং এর যে রিস্কগুলো আছে সেই জায়গাটা যাতে আপনাদের কম এক্সপোজড হতে হয়। সেকেন্ড হচ্ছে আপনারা যাতে ফেয়ার প্রাইস পান। সাথে সাথে ইট ইজ নট অনলি ফান্ড মোবিলাইজেশন, ইট ইজ অলসো দ্য বেটার অফ লং টার্ম সাস্টেইনেবিলিটি থ্রু ইনস্টিটিউশনালাইজেশন অফ কর্পোরেট গভর্নেন্স। ওষুধ শিল্প মালিকরা বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে গেলে নিয়মকানুন স্থিতিশীল করা সহ বাড়তি সুযোগ সুবিধা এবং সম্মানও দিতে হবে। I was very happy to hear আপনারা যে বলছেন যে কিছু changes, you're trying to be more consumer centric,
I hope you succeed in that. Last government কি করলো, ওনারা একটা রুল করে দিলেন যে 30% of your earnings you have to give out as dividend. এখন যে সময় এই ক্রাইসিসটা, ইকোনমিক ক্রাইসিসটা was at its peak, রেনাটার 12টা বেজে যাচ্ছে, and you are forcing me to give out 100 crore টাকাস in cash. আমাদেরকে গভর্নমেন্টের কাছ থেকেও আমি পাবলিক লিমিটেড হলে শুধুমাত্র 2.5% ট্যাক্স রেভিনিউ পাবো তা না, এর বাইরেও আমাকে নন ফাইন্যান্সিয়াল বেনিফিট অনেকগুলো আছে, আমাকে ওইভাবে সম্মানিত করতে হবে। কনসিস্টেন্সি ইন পলিসি থাকতে হবে, তাইলে পরে আমি যে আশা নিয়ে স্টক মার্কেটে গিয়েছি, আমি যা 2 বছর পরে দেখলাম, আমি যে মনে করছি যে 10% দিব, আমার 15%। এইসব জিনিস বন্ধ করেন, আপনারা একদম সিল মেরে দেন, বলেন যে এই জিনিস আপনাদের করা যাবে। রুলস অ্যান্ড রেগুলেশন হ্যাজ টু বি স্ট্যান্ডার্ডাইজড, এবং পৃথিবীর সমস্ত ভালো স্টক এক্সচেঞ্জে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা আপনারা নিশ্চিত। দ্বিতীয় হলো কোম্পানিগুলির জন্য অবশ্যই আপনাদেরকে এই ইনসেন্টিভ আনতেই হবে। দ্যাট হ্যাজ টু বি এ ডিফারেন্স বিটুইন পাবলিকলি ট্রেডেড কোম্পানি অ্যান্ড প্রাইভেট। ওষুধ শিল্প মালিকদের কথাগুলো গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন ডিএসি কর্তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর জনপ্রিয় চলচ্চিত্র রূপবান মুক্তির 60 বছর পূর্তি আজ। চলচ্চিত্রটি 1965 সালের 5ই নভেম্বর মুক্তি পায়। উর্দু সিনেমার রমরমা ব্যবসার ভিড়ে বাংলার লোককাহিনী নিয়ে সুজাতাকে নায়িকা করে রূপবান চলচ্চিত্র নির্মাণের প্রথম উদ্যোগ নেন দেশের চলচ্চিত্র সাংবাদিকতায় পথিকৃৎ ও নির্মাতা ফজলুল হক। সে সময় নানা জটিলতায় তিনি কাজটি শেষ করতে পারেননি। পরে তার অনুমতি নিয়ে সুজাতাকে নায়িকা করেই রূপবান নির্মাণ করেন আরেক বরেণ্য নির্মাতা সালাউদ্দিন। রূপবান মুক্তির 60 বছর পূর্তিতে লায়লা নওশিনের রিপোর্ট। 60-এর দশকে উর্দু চলচ্চিত্রের স্রোতে বাংলা সিনেমা যখন প্রায় বিপন্ন, তখন বাংলার মানুষের জীবন, ভাষা ও বয়ান রীতিতে গড়ে ওঠা লোককাহিনী নিয়ে নির্মাণ হয় রূপবান। মুক্তির পরপরই এটি বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচন করে। সেই চলচ্চিত্রের কাহিনী ও গান এখনো মানুষের স্মৃতিতে উজ্জ্বল। তারও আগে যাত্রাপালায় তখন রূপবানের জয় জয়কার। দল বেঁধে রূপবান দেখতে যেতেন গ্রাম বাংলার মানুষ। সে সময় দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রথম শিশুতোষ সিনেমা প্রেসিডেন্টের নির্মাতা ফজলুল হক রূপবানকে চলচ্চিত্র হিসেবে নির্মাণের প্রথম উদ্যোগ নেন। সুজাতাকে নায়িকা করে একটি গান সহ শুটিং শুরু করলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত কাজটি শেষ করতে পারেননি তিনি। পরে তার অনুমতি নিয়ে আরেক বিখ্যাত নির্মাতা সালাউদ্দিন নির্মাণ করেন রূপবান। চ্যানেল আইয়ের সাময়িকী অনুষ্ঠানে সেই স্মৃতিচারণ করেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। ফজলু ভাই আসলেন বাসায়, এসে মাকে বললেন যে তন্দ্রাকে নিতে চাই। তা আমার তখন ফিল্ম মানে আশা, মানে একটা তো হাতে স্বর্গ পাওয়া। রমনা পার্কে শুটিংটা শুরু হলো, সারাদিন কাজ করলাম। কয়দিন শুটিং হয়েছে রম ভাই বলতে পারবো না, বেশ কিছুদিন শুটিং হয়েছে আর কি, কিন্তু হঠাৎ এটা বন্ধ হয়ে গেল। ফজলু ভাইয়ের মেধাটা বা দৃষ্টিকোণটা কতদূর গিয়েছে এই উর্দু ছবি সরানোর পিছনে কিন্তু রূপবান। 60-এর দশকে রূপবান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে শুধু রূপবানের প্রদর্শনীর জন্য গ্রামীণ এলাকায় অনেক অস্থায়ী প্রেক্ষাগৃহ নির্মাণ করা হয়েছিল। চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনসুর, চন্দনা, সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন এবং সুভাষ দত্ত সহ অনেকেই। বক্স অফিসে রূপবান ভেঙেছিল অতীতের সব বাণিজ্যিক সাফল্যের রেকর্ড। রূপবান মুক্তির 60 বছরে এর নির্মাণে জড়িত সবার প্রতি চ্যানেল আই এর অভিনন্দন ও শ্রদ্ধা। লায়লা নওশিন, চ্যানেল আই। বান্ধবীর আত্মহত্যার শোককে শক্তিতে পরিণত করে সামাজিক প্রচারের মাধ্যমে 5,000-এর বেশি মানুষকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনেছেন এক কিশোরী। মানসিক অবসাদগ্রস্ত ও একাকিত্বে ভোগা 1.5 লাখ মানুষকে দিয়েছেন মানসিক সহায়তা ও নানা পরামর্শ। কাজের স্বীকৃতি হিসেবে উঠে এসেছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত সেরা 10-এ। হাবিবুর রহমানের ক্যামেরায় অদম্য এই কিশোরীর গল্প জানাচ্ছেন রিয়াজ ইসলাম। প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দিয়ে থাকে নেদারল্যান্ডসের শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন।
শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে দেওয়া হয় এই পুরস্কার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে 1.5 লাখের বেশি কিশোর কিশোরীকে আত্মহনন রোধ, স্বাস্থ্য সচেতনতা ও মানসিক শক্তি বৃদ্ধিতে কাজ করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী সুহানা রহমান সুকন্যা। তাকে সহায়তা করছে দাতব্য সংস্থা টকহোপ। কাজের প্রতিফলন হিসেবে শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। সারা বিশ্বের মনোনীত 177 জন কিশোর কিশোরীদের মধ্যে শীর্ষ 10-এ রয়েছেন তিনি। আমাদের ক্লোজ ফ্রেন্ড যখন মারা যায় তখন আমাদের কাছে মনে হয়েছে যে মানুষ আসলে মেন্টালি অনেক বেশি সাপোর্ট প্রয়োজন হয়, কিন্তু মানুষের আসলে নিজেদের প্রবলেম শেয়ার করার মতো থাকে না। সো আমরা এই ইনিশিয়েটিভটা নিই যেন মানুষ যে সাপোর্টটা তারা ডিজার্ভ করে এটা নিতে পারে। মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার দূর করতে চান এই শিক্ষার্থী। ওরা কাউকে ট্রাস্ট করতে পারে না এই প্রবলেমগুলো শেয়ার করার জন্য। সো আমরা জাস্ট একটা ফিল্ড ট্রাই করছি বানানোর যেখানে মানুষ ট্রাস্ট করতে পারবে নিজেদের প্রবলেম শেয়ার করার জন্য, তারা যেন ফ্রি ফিল করে। টকহোপের প্রতিষ্ঠাতা বলেন, সুহানার মতো প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চান তারা। এদেরকে যদি আমরা একটু অ্যাপ্রিশিয়েট করতে পারি, এই ধরনের যে ছোট ছোট ইন্সপিরেশনগুলো যে থাকে, আমি আশা করি বাংলাদেশে এমন অনেক তরুণ লিডার আছে যারা বিশ্বকে আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। 19 নভেম্বর ঘোষণা করা হবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের 14 সদস্যের স্কোয়াড ঘোষণা। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত। ফিরে এলাম বিরতির পর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টায়, বাংলাদেশ সময় বিকাল 5টায় সব ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হবে স্থানীয় সময় রাত 9টায়, বাংলাদেশ সময় বুধবার সকাল 8টায়। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 বছর বয়সী ডেমোক্র্যাট কুইন্সের রাজ্য পরিষদ সদস্য জোহরান মামদানি। তিনি একমাত্র মুসলিম প্রার্থী। তার বিপক্ষে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো, যিনি মূলত একজন ডেমোক্র্যাট, অন্যজন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বেশিরভাগ জরিপে এগিয়ে আছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটির ফেডারেল তহবিল কাটছাঁট করার হুমকি দিয়েছেন তিনি। ওদিকে ভার্জিনিয়া ও নিউ জার্সিতে গভর্নর নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। সেখানে বুথ ফেরত জরিপে বিরোধী ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এবার রয়েছে কৃষি সংবাদ। মেহেরপুরে কলা চাষে বিপর্যয় দেখা দিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এক অজানা রোগে মাঠের পর মাঠ কলা পরিপক্ক হবার আগে পেকে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। কোনো প্রযুক্তি কাজে আসছে না। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সার প্রয়োগের কারণে এই পরিস্থিতি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর জেলার কৃষি অর্থনীতিতে সবজির পরই কলার অবদান উল্লেখযোগ্য। কলা চাষের উপর নির্ভরশীল কৃষকদের অভিযোগ, প্রতি বিঘা জমিতে প্রায় 60,000 টাকা খরচ করে বর্তমানে বিক্রয়যোগ্য কলার মূল্য 20,000 টাকাও উঠছে না। অজানা রোগে কলা গাছের কাঁদি পরিপক্ক হবার আগেই পেকে ফেটে যাচ্ছে। অনেক সমস্যা, মানে বর্ষার কারণে কলা সব একসাথে চাপ করেছে, সব এলাকার কলা একসঙ্গে চাপ করে মনে করেন এখন কান্দি 50 টাকা 70 টাকা কান্দি বেচা কিনা হয়েছে। কলা তো 1 টাকা বেচছিলাম না, মনে করেন একটা কুটির দাম হয়েছে 40 টাকা, একটা কান্দি পেয়েছে মনে করেন 70 টাকা খরচ, 100 টাকা পেঁয়াজ খরচ কান্দি পেয়েছে। বুঝে এসে ব্যাপারীতে এসে 100 টাকা 150 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা দাম কয়, তাহলে আমার টাকা উঠবে। চাষিরা বলছেন শত শত কাঁদি কলা এখন গবাদি পশুর খাদ্যে পরিণত হয়েছে। মাঠকে মাঠ কলা পেকে সব নষ্ট হয়ে গেছে। কি রোগের কারণে নষ্ট হয়েছে এটা আমরা ধরতে পারছিনি। কৃষি বিভাগের লোকজন আমাদের কোনো কেউ সহযোগিতা করে না, আর আমরা তাদের চিনি নি, তারা সহযোগিতা করবে কি করে? কলা মানুষ আর খাইছে না, বই সব পেয়ে গেছে, বই খাবেন। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত সার প্রয়োগের কারণে কলা গাছে এই সমস্যা দেখা দিতে পারে। কৃষকদেরকে বলবো তারা যেন পরিমিত মাত্রায় সার প্রয়োগ করে, বিশেষ করে পটাশ সার প্রয়োগ করলে কলার স্বাদ, গুণ এবং এর রক্ষণাবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। আমরা কৃষি বিভাগ এই লক্ষ্যে কৃষকদেরকে সুষম সার প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে আসছি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় 3000 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।
এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ডাস্টবিন ব্যবহার অনুপযোগী হওয়ায় সড়কসহ যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য। স্থানীয়দের অভিযোগ, ডাস্টবিন মেরামত ও বর্জ্য ব্যবস্থাপনায় নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। এর বিপরীতে আশ্বাসেই দায় সেরেছে কর্তৃপক্ষ। ফেরদৌস রবিনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রায় 150 বছরের পুরনো 15টি ওয়ার্ড নিয়ে সিরাজগঞ্জ পৌরসভা। কাগজ কলমে প্রথম শ্রেণীর পৌরসভা বলা হলেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সহ অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। সবশেষ 4 বছর আগে শহরের বড়বাজার, ভাসানী কলেজ মোড় ও থানার সামনে 3টি ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। তবে নির্মাণের কয়েক মাস পরেই তা অকেজো হয়ে পড়ে। পরিবেশ দূষিত হচ্ছে, আর এটা একটা মেন শহর। আমরা চাই যে এখানে দ্রুত একটা ডাস্টবিন তৈরি করুক। 3টা ডাস্টবিন দিয়েছে, মানে ছোট আকারে, মানে এক বেলার ময়লা দিয়ে পুরো লোড হয়ে যায়। পৌরসভার কাছে আকুল আবেদন যে ডাস্টবিনটা যদি এখান থেকে সরায়, বাজার থেকে সরায় যদি একটু গুরুত্বপূর্ণ জায়গায় নেওয়া যাইতো তাহলে সবার জন্য ভালো হতো। জনবহুল এলাকায় ডাস্টবিন না থাকায় শহরের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনই ছড়াচ্ছে রোগ জীবাণু। এটাকে ভয়াবহ অবস্থা, এখান থেকে তো মশা উপদ্রব হবে। সব কিছু মিলে একটা পরিবেশটাই দূষণ হবে। যদি ঠিক করা না যায় তাহলে এগুলো সরা দিয়ে, ইট দিয়ে আগে যেভাবে ছিল সেইভাবে এই ডাস্টবিনগুলো তৈরি করা হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা করে শহরকে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ যেন উপহার দেয়। দুর্ভোগের কথা স্বীকার করে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আমরা বাড়ি বাড়ি থেকে ময়লা কালেকশন করব। সেকেন্ডারি স্টেশন তৈরি হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায়। সেই সেকেন্ডারি স্টেশনে আমরা ফেলবো, সেখান থেকে আমাদের চূড়ান্ত যেটা স্টেশন সেখানে নিয়ে যাব। সেখানে আমাদের 4টা প্রকল্প চলমান রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর উদ্যোগের পাশাপাশি জনসচেতনতায় জোর পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এটি হতে যাচ্ছে 2 দেশের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে 14 সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অভিজ্ঞ আর তারুণের মিশেলে আইরিশদের বিপক্ষে টেস্ট দল বানিয়েছে বোর্ড। পরিবর্তনের গুঞ্জন শোনা গেলেও শান্তর কাঁধেই থাকছে টাইগারদের নেতৃত্ব। দলে আছেন ওপেনার সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকির আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন এবং হাসান মুরাদ। 11 নভেম্বর সিলেটে শুরু প্রথম টেস্ট এবং 19 নভেম্বর ঢাকায় হবে দ্বিতীয় শেষ টেস্ট। ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ও প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে কঠোর পদক্ষেপের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, এখন থেকে কোনো ক্লাব লিগে অংশ না নিলে বা মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে তাদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। বিসিবির সিওর কাছে দেওয়া একটি চিঠিতে বর্তমান বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ নেবে না বলে জানায় ঢাকার 43 ক্লাব। এরপরই এমন সিদ্ধান্ত আসে বিসিবির তরফ থেকে। সংস্থাটি জানায়, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ সহ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ থেকে এই নিয়ম কার্যকর হবে। এ ধারার অধীনে লিগে অংশগ্রহণে ব্যর্থ ক্লাবগুলোকে অযোগ্য ঘোষণা করার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে অবনমনের মুখোমুখি হতে হবে। তবে লিগ শুরুর আগে যেসব দল আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করবে তাদের ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয় বলেও জানানো হয়। সবশেষে ফের সাটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর জোরালো জোট গঠন আলোচনা, নানা সমীকরণে এনসিপি গণ অধিকার সহ সম্ভাব্য শরিকরা। ইয়াহিয়া খানের মতো কিছু বললেই শুনতে হবে কেন, বিএনপির প্রশ্ন। কিছু বিশেষ দলকে সুবিধা দিতেই আরপিও সংশোধনী মন্তব্য। মরদেহ উদ্ধার, হেফাজতে মৃত্যু, নারী শিশু নির্যাতন ও মব ভায়োলেন্সের আশঙ্কাজনক বৃদ্ধি, ভূমিকা রাখছে অপরাধীদের পার পাওয়া।
এবং বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর চলচ্চিত্র রূপবান মুক্তির 60 বছর পূর্তি আজ। বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী অধ্যায়কে স্মরণ। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।